আপনারা দেখেন খেয়াল করে ওরা তালিয়ে লাগাচ্ছে, মনে হচ্ছে যে গেল বুঝি বা তাদের এজেন্ডা ফুলফিল হয়ে গেছে। তো কাজেই সেনাবাহিনীকে বিতর্কিত করা উচিত নয় এবং সেনাবাহিনীর দিকে বন্দুক ঘোরানো উচিত নয়। সেনাবাহিনী আমাদের দেশের একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, একটা জাতীয় প্রতিষ্ঠান। তো যদি কেউ দুর্নীতিগ্রস্ত হয় সেটার জন্য আলাদা ব্যবস্থা নেওয়া হবে। ওনাকে ঘিরে আছে এই ভারতীয় দালালরা এবং আমার মনে হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে, নতুন পার্টি হওয়াকে কেন্দ্র করে এবং এই দেশের বাকি সমসাময়িক বিষয়গুলোকে কেন্দ্র করে একটা ধোঁয়াশা তোলার চেষ্টা করতেছে, একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করতেছে জনগণের মাঝে, যাতে অস্থিরতা সৃষ্টি করা যায়। অন্যান্য প্রতিষ্ঠানের মতো এটা একটা প্রতিষ্ঠান, এইটার মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া জনগণের সাথে, এটা কিন্তু আমাদের দেশের শত্রুরা চায়। কাজেই এটা খুবই স্পর্শকাতর ব্যাপার এবং এটার কনসিকুয়েন্স কিন্তু খুবই খারাপ, এটার পরিণতি কিন্তু খুব খারাপ। এবং আমি জনগণকে এই ব্যাপারে একটা সতর্কবার্তা দিতে চাই, আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা যাতে বিদেশি চরদের খেলাতে ফাঁদে পা নেয়। আমার কথা হচ্ছে যে এই জুলাই বিপ্লবে যে ওদের একটা শেষ দিকে হলেও এখন অত তফসরা না করে, অত ইনভেস্টিগেশন না করে, আমরা বল না বিতি তুমি কি, তোমার ফলে পরিচয়, আপনি আমাকে প্রমাণ করবেন কিভাবে? আমার মনের ভিতরে, আমার দিলের ভিতরে কি আছে আপনি তো জানেন না, আমার কাজ থেকে আপনি প্রমাণ করবেন। তো এই পর্যন্ত যে কাজগুলো করেছে এর ভিতরে কিছু ত্রুটি আছে, এগুলো সরকারের কাছে, এই সরকার হোক সামনের সরকার হোক, এর কাছে যারা দুর্নীতিগ্রস্ত, আমি সেনাবাহিনীর কথাই বলছি, যারা ওরা জবাবদিহি করবে, আইনের আওতায় এদেরকে নেবে, এটা অন্য বিষয়। আমি শুধু বলতে চাচ্ছি প্রতিষ্ঠান হিসাবে সেনাবাহিনীকে জনগণের থেকে, জনগণের যে একটা আস্থা এবং সম্মানের জায়গায় আছে সেনাবাহিনী বা ইন্ডিয়াকে সশস্ত্র বাহিনী, তাদের সাথে জনগণের একটা বিভাজন তৈরি করা, একটা দূরত্ব সৃষ্টি করা, এই সম্মানের জায়গাটা নষ্ট করা, তারপর সেনাবাহিনীর ভিতরে সার্ভিং এবং রিটায়ার্ড যারা আছে তাদের ভিতরে একটা বিভাজন তৈরি করা, এই জিনিসটা বাংলাদেশ আর্মির ইন্টিগ্রিটিটাকে নষ্ট করার জন্য, ডিসইন্টিগ্রেট করার জন্য আমাদের দেশের যারা শত্রু তারা কিন্তু নিরন্তর চেষ্টা করে যাচ্ছে এবং তাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের দেশে এখন আরো বেশি লোক আছে। আওয়ামী লীগের দোসররা আছে, তারপর বিদেশি গোয়েন্দা সংস্থার লোকজন আছে, তারপর আওয়ামী লীগের লোকজন বিভিন্ন জায়গায় যে বসাই গেছে ওরা, ওগুলোতে সব ক্লিয়ার করে নাই সরকার, যেটা একটা সবচেয়ে বড় ভুল করছে। তারা সবসময় বলে আসতেছিল ক্লিয়ার করলে চলবে কিভাবে, আরে দুনিয়ার বিভিন্ন জায়গায় দেখেন না, আপনি দেখেন না 71 এর পরে আমাদের দেশেই কিভাবে এই প্রশাসন চলছিল। অনেক ধন্যবাদ ব্রিগেডিয়ার জেনারেল রুকনুদ্দিন, আমি শুনবো আপনাকে আবারও, শেষ করবেন। আমি এই কথাটা শেষ করি। তো সেই জন্য আমার কথা হচ্ছে যে ওই এদের সহযোগিতায় বিদেশি সংস্থায় চায়, আমাদের দেশের শত্রু যারা চায় সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য, বেহুদা সমালোচনার বস্তু হিসাবে দেখানোর জন্য। তো এটাকে আমি বলবো, যেহেতু জাতীয় একটি প্রাউড ইনস্টিটিউশনকে বিতর্কিত না করার জন্য, কারণ জনগণের মুখোমুখি যদি সেনাবাহিনীকে করা হয়, আপনি দেখেন তালিয়া লাগাবে। এখন আমি দেখতে পাচ্ছি ইউটিউবে এবং দেশে বা দেশের বাইরে বিদেশি মিডিয়াগুলো, নিশ্চয়ই আপনিও শুনেন বা প্যানেলে যারা আছেন তারাও শুনে, আপনারা দেখেন খেয়াল করে ওরা তালিয়া লাগাচ্ছে, মনে হচ্ছে যে গেল বুঝি বা তাদের এজেন্ডা ফুলফিল হয়ে গেছে। তো কাজেই সেনাবাহিনীকে বিতর্কিত করা উচিত নয় এবং সেনাবাহিনীর দিকে বন্দুক ঘোরানো উচিত নয়। সেনাবাহিনী আমাদের দেশের একটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, একটা জাতীয় প্রতিষ্ঠান। তো যদি কেউ দুর্নীতিগ্রস্ত হয় সেটার জন্য আলাদা ব্যবস্থা নেওয়া হবে। এবং আওয়ামী লীগের ব্যাপারেও যে জিনিসটা আমি বললাম, আমার মতামত হচ্ছে ওইটাই, যে এদেরকে অবিলম্বে, দেরি হয়ে গেছে, অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করা উচিত। আমার কেন যেন মনে হচ্ছে আসলে এই যে পুরনো ঘটনাগুলো হঠাৎ করে পপ আপ করে আসতেছে, কে কখন কোথায় কি বলছিল, তো এইগুলো একটার পর একটা। হাসনাত তো বললো, ঠিক আছে, ও বেশি দিন হয় না, 11 তারিখের ঘটনা 21 তারিখে বললো। তারপরে আসিফ সেই কবেকার 7 মাস 8 মাস আগের কথা এখন বলতেছে।
তারপরে ভিডিও ক্লিপ ইউটিউবে ছেড়ে দিছে এইগুলা, এবং ওদিকে আরেকটি ঘটনা ঘটছে, মানে একই দিনে যে কয়েকটা ঘটনা ঘটেছে। আসিফের ভিডিও ক্লিপ ছাড়া হয়েছে, তারপরে হাসনাত আব্দুল্লাহ এটা করেছে, তারপরে আবার নাসির পাটোয়ারি একটা স্ট্যাটাস দিয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারি একটু জিয়া রহমানকে নিয়ে একটা বাজে মন্তব্য করেছে। এগুলো কিন্তু ওদের সংশ্লিষ্টতা। হ্যাঁ, আমার কথা হচ্ছে, আমি যে জিনিসটা বলতেছিলাম যে ওই যে তাদের যে মেন্টর, যেমন একজন যখন প্রথম দিকে আসিফ নজরুলের কিছু কাজ দেখার পরে লোকজন যখন তাকে বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট বলতেছিল, তখন এই আসিফ ভুঁইয়াই নাকি বলতেছিল উনি আমাদের সাথে এতদিন কাজ করে আসছে, যখন আমাদের সাথে কেউ ছিল না তখন উনি কাজ করলো, আর এখন আপনারা বলেন উনি রয়ের এজেন্ট, এটা আমরা কেমনি মানি? তোরে ভাই, আমি তো গোয়েন্দাতে চাকরি করছি, আমি জানি। ওই যেমন মনে করুন, ওরা যখন রিক্রুট করে, এজেন্ট তৈরি করে, কিছু এজেন্ট থাকে ওপেন আর কিছু এজেন্ট থাকে ছদ্মবেশে, এদেরকে লোকজন বুঝতে পারে না। ওই ফাইনাল আওয়ারে যখন বুঝতে পারে তখন ইট ইজ টু লেট। তো এই ধরনের কিছু ছদ্মবেশেও আমাদের এই ভারতের দালাল আছে, আমাদের দেশের শত্রুরা আছে, কাজ করতেছে, এবং এদের জন্যই ডক্টর ইউনূস ওনার এজেন্ডা অনুযায়ী তো কাজ করতেছে। আমরা তো এটার প্রতিফলন দেখতে পাচ্ছি। আপনি এই যে রমজানের বাজার দেখেন, অর্থনীতির অবস্থা দেখেন, রিজার্ভের অবস্থা দেখেন, ধীর গতিতে হলেও আমাদেরকে সেই কুয়ার পার থেকে উনি টেনে আনছে। তো এগুলো হচ্ছে বাস্তবতা। তো উনি ওনার কাজ করে যাচ্ছে, বাট ওনার সাথে যারা সহযোগিতা করার কথা, ওনারা তো কাজ জানে না। ওই যে উনি যেটা বললেন যে দে ডোন্ট নো হোয়াট টু ডু। ওরা, এটা তো এনজিও না রে ভাই, এটা তো এনজিও না যে আপনি এনজিওতে একটা ম্যানেজার ছিলেন আর এখানে এসে একটা মন্ত্রণালয় চালাবেন। ইটস নট দ্যাট ইজি। তো সেই জন্য আবার আমি কাউকে আন্ডারমাইনও করছি না, কেউ যেন মনে কষ্ট না পায়। বাট আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে ওনার সাথে ওনার টিমে যেসব লোক আছে এর ভিতরে ওনারা কাজ করার মতো লোক নাই, এবং ওনাদেরকে চালাচ্ছে ওই সচিবরা, ওই যে সিভিল প্রশাসনের যেসব আমলারা আছে তারাই চালাচ্ছে। তো কাজেই সেজন্য ওনারা এখন ওনাদের এজেন্ডাগুলো ঢুকানোর চেষ্টা করতেছে। প্রথম থেকে আপনি দেখেন বিভিন্ন সিলেকশন বিতর্কিত হয়ে গেল, অমুককে দিল, ফারুকিকে দিল, দেখা গেল যে তার ব্যাকগ্রাউন্ড কি আমরা সবাই জানি। একইভাবে বিভিন্ন জায়গায় পদায়ন করতেছে নতুন নতুন, সবগুলা বিতর্কিত, এবং এদেরকে সরানোর কোনো নড়াচড়া নাই। তো আমার কথা হচ্ছে যে আমরা তো বুঝতে পারতেছি, ওই যে সাকিব আলী যেটা বলতেছিলেন যে প্রথম আলো, ডেইলি স্টার প্রথম থেকেই তাদের লবি দিয়া বিভিন্ন জায়গায় ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতেছে। বাংলাদেশে এতগুলো লিডিং আছে, এই যে নুরুল কবিরকে ডাকলো অনেক পরে, চান্স দিছে অনেক পরে, সবার আগে ওনার ইন্টারভিউ করাইলো প্রধান উপদেষ্টা মতিউর রহমানকে দিয়ে, যেই নিউজ পেপার সবচেয়ে বিতর্কিত এবং ফেসিবাদের একবারে ক্লোজ সাপোর্ট দিয়ে গেছে। তারপরে করাইলো ডেইলি স্টারের মাহফুজা নামকে। তো আমার কথা হচ্ছে যে প্রথম থেকে যে এইসব খেলা শুরু হয়েছে, আমরা তো ভাই হাওয়া খেয়ে চুলদারি পাকে নাই, আমরা তো এগুলো বুঝি, দেশের মানুষরা বুঝে যে জিনিসটা কোথায় যাচ্ছে। তো ওনাকে ঘিরে আছে এই ভারতীয় দালালরা, এবং আমার মনে হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে, নতুন পার্টি হওয়াকে কেন্দ্র করে, এবং এই দেশের বাকি সমসাময়িক বিষয়গুলোকে কেন্দ্র করে একটা ধোঁয়াশা তোলার চেষ্টা করতেছে, একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করতেছে জনগণের মাঝে, যাতে অস্থিরতা সৃষ্টি করা যায়। যে জিনিসটা আমি এর আগে বলতে চাচ্ছিলাম যে সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের জনগণও বিভ্রান্ত হচ্ছে, এবং সেই জন্য আমি সবাইকে বলবো যে অনেক গুজব বাজারে ছড়াচ্ছে, এবং মিথ্যা খবর, পুরনো খবর কাস্টমাইজ করে এগুলাকে ফটোশপ করে ছাড়তেছে। এগুলো আপনারা না জেনে, ভেরিফাই না করে ফরওয়ার্ড করবেন না, শেয়ার করবেন না। আর সেনাবাহিনীর ব্যাপারে যেটা বলতেছেন, আমি বারবার যেটা বলতেছিলাম, থ্যাংক ইউ সাকিব, দ্যাট ইউ হ্যাভ অলসো হ্যাভ দ্য সেম মাইন্ড, যে এটা একটা প্রতিষ্ঠান, অন্যান্য প্রতিষ্ঠানের মতো এটা একটা প্রতিষ্ঠান। এইটার মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া জনগণের সাথে, এটা কিন্তু আমাদের দেশের শত্রুরা চায়। কাজেই এটা খুবই স্পর্শকাতর ব্যাপার, এবং এটার কনসিকুয়েন্স কিন্তু খুবই খারাপ, এটার পরিণতি কিন্তু খুব খারাপ। এবং আমি জনগণকে এই ব্যাপারে একটা সতর্কবার্তা দিতে চাই, আমাদেরকে সতর্ক থাকতে হবে, আমরা যাতে বিদেশি চরদের খেলাতে ফাঁদে পা না দেই, আমরা এটা থেকে বিরত থাকবো। এবং
কোনো ব্যক্তি যদি কোনো ভুল করে তার বিচার হবে। আর আরেকটা জিনিস আমি এখানে বলে যেতে চাই যে সেনা প্রধানকে অপসারণ, বিমান বাহিনী প্রধানকে অপসারণ বা সেনাবাহিনী নিয়ে এত চটকদার খবর দেয়া, বিশেষ করে এই আপনার মতো, আমি আপনাকে বলতেছি না, অনেক ইউটিউবাররা আছে তারা এই কামই করে। আপনি যখন খুলবেন দেখবেন যে ওখানে অন্য জিনিস কাস্টমাইজ করে দিছে ভিউ বাড়ানোর জন্য। তো আমার কথা হচ্ছে যে আপনারা বাংলাদেশের মানুষ, রাজাকি সাহেব যেটা বললেন যে ঠিক আছে বিদেশি শক্তির নামে আপনাদের ইয়ে করতেছে, কিন্তু আপনারা কেন? আপনারা তো এই দেশের মানুষ, আপনারা এই দেশের হাওয়া বাতাস খেয়ে বড় হচ্ছেন, এই দেশে আপনার নিঃশ্বাস নিচ্ছেন, আপনার আপনার দেশ এটা, এইটার সাথে আপনি গাদ্দারি করেন কিভাবে? আপনি বিক্রি হয়ে যান কিভাবে? এই দেশের বিরুদ্ধে আপনি কথা বলেন কিভাবে? এই দেশের মানুষকে আপনি একটা অস্থিতিশীল পরিবেশের দিকে কেন, বিভ্রান্তির মাঝে কেন ঠেলে দিচ্ছেন? তা আমাদেরকে এই ব্যাপারে সবাই সতর্ক হতে হবে। সবাই, জাতীয় ঐক্য হচ্ছে আজকের সবচেয়ে বড় দাবি, এবং গুজব থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এবং সবাই একসাথে দেশটাকে যাতে গণতন্ত্রের পথে উত্তরণ করা যায়, সময় যতদিন লাগুক আমাদের চেষ্টা করতে হবে। আর এই প্রেসার গ্রুপ ছাত্ররা আছে, ওরা যে দাবিগুলো করতেছে আমি এখানে অযৌক্তিক দাবি দেখতেছি না। যেমন এখন যে দাবি আওয়ামী লীগে নিষিদ্ধ করতে হবে, সবকিছুর আগে ডক্টর ইউনূসের উচিত এটাকে করতে হবে। এটা এক্সিকিউটিভ অর্ডার হয় এবং এর আগে হয়েছে এই যে সেদিন সিরিয়াতে হলো, এক সপ্তাহের মাথায় ওই পার্টিকে করছে, বাদ পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করছে। তো এটা কোনো ব্যাপার না, এখানে কোনো আইন কানুন দেখার দরকার নাই। ওই প্রথম থেকে আসিফ নজরুলের মতো ওই ধরনের আইনের প্রফেসররা আইসা উল্টাপাল্টা কথা বলে মিসগাইড করার চেষ্টা করে। এখানে বিপ্লবের পর কোনো আইন কানুনের ব্যাপার নাই, সোজা কথা, যেটা করার দরকার করতে হবে জনগণের প্রত্যাশা পূরণের জন্য। এইটাই হচ্ছে বিপ্লবের প্রত্যাশা, এবং ফলশ্রুতিতে এইটাই হওয়া উচিত যে যেটা করার দরকার এটা করতে হবে, যেটা নির্বাচিত সরকাররা করতে অনেক গড়িমসি করে। তো সেই জন্য আমাদের এখন সবাই, আমাদের দেশে খুবই নাজুক সময়, এখন একজন আরেকজনের দিকে বন্দুক না ঘুরাইয়া আমরা সবাই একত্র হই, দেশের শত্রুদের বিরুদ্ধে আমরা একত্র হই এবং দেশটাকে একটা ওরা যেটা বলে যে দেশ বিনির্মাণের জন্য আমরা চেষ্টা করি। এবং এইটার পরে আরেকটা যেটা বলছে যে এদের বিচার হতে হবে, এদের বিচার হতে হবে, সংস্কার সরকার করবে এবং পাশাপাশি রাজনৈতিক দলগুলো সংস্কার করবে, তারপর একটা সুন্দর নির্বাচন হবে আশা করি।